শীতকাল পড়তে না পড়তেই প্রিয়াঙ্কা সব সময় ভয়ে সিটিয়ে থাকে, কারণ তাকে একা হাতে 10 জনের কাপড় কাচতে হয়। বৌদি, দুদিন ধরে একই জামা কাপড় পরে কিন্তু কলেজে যাচ্ছি। আমার জামাই ভীষণ ঘামের গন্ধ হয়েছে, তুমি আমার জামাটা ধুয়ে দাও। আর এই জামাটা ভালো করে না ধুলে আমি আর পরতে পারবো না। এ কি, তুমি স্নান করতে যাচ্ছ? তাহলে তোমার জামা তুমি ধুয়ে নাও, কারণ এখন তো খুব ঠান্ডা পড়েছে। জলে হাত দিলে আমার হাত একেবারে বরফ হয়ে যায়, তাই আমি তোমার জামা ধুয়ে দিতে পারবো না। বৌদির মুখে এমন কথা শুনে শালিনীর প্রচন্ড পরিমাণে রাগ হয়, তাই তখনই শালিনী মায়ের কাছে গিয়ে বৌদির নামে নালিশ করে, যার ফলে প্রিয়াঙ্কার শাশুড়ি মা কমলা দেবী প্রিয়াঙ্কার কাছে গিয়ে তাকে বকাবকি করতে শুরু করে, কারণ তাদের বাড়িতে ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও তারা বৌমাকে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় কাচতে দেয় না, কারণ তারা মনে করে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচলে নাকি জামা কাপড় নষ্ট হয়ে যায়। আর সেই জন্য শীতের মধ্যেও প্রিয়াঙ্কাকে নিজে হাতে কাপড় কেচে পরিষ্কার করতে হয়। এটা তুমি কি বললে বৌমা? তুমি আমার মেয়েকে ওর নিজের জামা নিজে ধুয়ে নিতে বলেছো কেন? তোমাকেই আমার মেয়ের জামা ধুয়ে দিতে হবে। তার সাথে এই নাও, এখানে আমার 2টো শাড়ি আছে, তোমার কাকি শাশুড়ি মায়ের 3টে শাড়ি, তোমার শ্বশুর মশাইয়ের জামা কাপড়, আর আমার 2 মেয়ের জিন্স টপ আছে, সবই কিন্তু তোমাকে ধুতে হবে। এভাবেই কমলা দেবী এক পাহাড় জামা কাপড় ধোয়ার জন্য জমিয়ে রেখে নিজের ঘরে চলে যায়। আর প্রিয়াঙ্কারও কিছু করার থাকে না। এই শীতের মধ্যে সে বাথরুমে গিয়ে সাবান জল গুলে জামা কাপড় ভালো করে পরিষ্কার করতে শুরু করে। আর ঠান্ডা জলে জামা কাপড় পরিষ্কার করতে করতে তার হাত একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আর সে সবেমাত্র জামা কাপড় পরিষ্কার করে বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে, এমন সময় সেখানে আকাশ এসে বলে, এই প্রিয়াঙ্কা, এই দেখো, আজকে অফিস থেকে ফেরার পথে বন্ধুদের সঙ্গে চা খেতে গিয়েছিলাম, আর গল্প করতে করতে আমার শার্টে চা পড়ে গেছে। তুমি তো ভালো করেই জানো এই নীল কালারের শার্টটা আমার কত পছন্দের, আর তুমি যদি এখন না ধুয়ে দাও তাহলে আমি আর কখনো এই শার্টটা পরতেও পারবো না, তাই প্লিজ ধুয়ে দাও না। আমি সবেমাত্র এই জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে উঠলাম, এখন আবার তোমার শার্ট কাচতে বসবো? তুমি একটু খেয়াল রাখতে পারো না? আমার আর ভালো লাগে না এই শীতের মধ্যে তোমরা আমাকে দিয়ে সারাদিন জামা কাপড় ধোয়াও। আমার উপর তোমাদের একটুও মায়া হয় না বলো? এরকম করে বলছো কেন প্রিয়াঙ্কা? এগুলো তো তোমারই কাজ, এখন আমি জামা কাপড় ধুতে বলবো বলো? ঠিক আছে ছাড়ো, তোমাকে আর শার্ট ধুতে হবে না। এই চায়ের দাগ নিয়ে আমি কালকে এই শার্ট পরে অফিসে যাবো। তুমি তো ভালো করেই জানো যে আমি যতই বলি না কেন তারপরও ঠিক তোমার শার্ট আমিই ধুয়ে দেব। আর এই শার্টটা আমি কালকেই তো ধুয়ে দিয়েছিলাম, আবার তুমি নোংরা করলে কিভাবে? প্রিয়াঙ্কা এরকম করে বললে আকাশ নিজের শার্ট খুলে প্রিয়াঙ্কাকে দিয়ে চলে যায়। আর যার ফলে প্রিয়াঙ্কা আবার বাধ্য হয়ে তার বরের শার্ট ধুয়ে পরিষ্কার করে দেয়। এভাবেই জামা কাপড় ধোয়া হয়ে গেলে প্রিয়াঙ্কা ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দেয়। আর এরকম ভাবে প্রত্যেকদিন শীতের মধ্যে বৌমাকে সকাল থেকে রাত পর্যন্ত 10 জনের জামা কাপড় ধুয়ে পরিষ্কার করতে হয়। একদিন প্রিয়াঙ্কা রান্নাঘরে রান্না করছে, এমন সময় তার কাকি শাশুড়ি মা এবং তার আর এক ননদ রান্নাঘরে আসে। প্রিয়াঙ্কা, এই দেখো, আমরা দুজনে মিলে কতগুলো শালের শাড়ি পাশের দোকানে আয়রন করতে দিয়েছিলাম, আর আজকে গিয়ে দেখলাম কি জানো, ওই বদমাইশ স্বপনদা একটা শাড়িও প্রেস করেনি, বরঞ্চ এমন নোংরা জায়গায় শাড়িগুলো রেখে দিয়েছিল, আমাদের সবকটা শাড়িতে নোংরা লেগে গেছে। আবার কালকে বিকালে আমাদের বিয়ে বাড়ি আছে, এখন কি করি বলো তো? কি আবার করবেন? দেখুন, বাথরুমে গিয়ে উলের শাড়ি ধোয়ার জন্য আলাদা সার্ফ রাখা আছে, আপনারা নিজেদের শাড়িগুলো নিজেরাই ধুয়ে নিন। কালকের মধ্যে শাড়িগুলো শুকিয়ে গেলে এই শাড়িগুলো পরে বিয়ে বাড়িতে যেতে পারবেন আপনারা। ব্যাস, সমস্যার সমাধান তো হয়েই গেল। এটা আবার আমাকে বলার কি আছে? বাবা, তুমি এখন তোমার কাকি শাশুড়ি মায়ের মুখে মুখে উত্তর দিতে শিখে গেছো। তুমি তো ভালো করেই জানো এই শীতকাল পড়লেই আমার কোমরের ব্যথাটা বেড়ে যায়, তাই আমি এই শাড়িগুলো ধুতে পারবো না। তুমি বরঞ্চ এই শালের শাড়িগুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে এসো। আপনি কি বলছেন কাকিমা? আমি এত মোটা মোটা শালের শাড়ি একা হাতে কাচবো কিভাবে? আমি তো দেখছি আমার জীবনের পুরো শীতকালটা প্রত্যেকদিন বাথরুমে বসে বসে কাপড় ধুতে ধুতেই কেটে যাচ্ছে, তাই আমি আর এই কাজ করতে পারবো না। তাহলে ঠিক আছে, আমি এই নোংরা শাড়ি পরেই বিয়ে বাড়িতে চলে যাব, কারণ তুমি যদি এখন এই বয়সে শাড়ি জামা কাপড় ধুতে না চাও তাহলে আমি বুড়ো বয়সে কিভাবে শাড়ি ধোবো? আর তোমার 2 ননদও কিন্তু শাড়ি জামা কাপড় ধুতে পারবে না, কারণ কালকে ওরা বিয়ে বাড়িতে যাবে বলে হাতে ম্যানিকিওর করিয়েছে।
এই বলে বন্দনা দেবী মোটা মোটা শালের শাড়ি প্রিয়াঙ্কার হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়, যার ফলে প্রিয়াঙ্কা মনে মনে কষ্ট পায়, কারণ তাকে এখন এই শীতের মধ্যে ঠান্ডা জলে কষ্ট করে মোটা মোটা শালের শাড়িগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে। প্রিয়াঙ্কার কাছে যেহেতু কোনো উপায় থাকে না, তাই সে সবকটা শাড়ি ধুয়ে পরিষ্কার করতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে সকাল থেকে রাত হয়ে যায়। আর ঠান্ডা জলে দীর্ঘক্ষণ ধরে হাত রাখার ফলে তার হাত একেবারে সাদা হয়ে ওঠে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন প্রিয়াঙ্কা যখন বাজারে যায়, তখন তার বান্ধবী ছবির সঙ্গে দেখা হয়। এই প্রিয়াঙ্কা, কেমন আছিস? কতদিন পর তোর সঙ্গে দেখা হলো, কিন্তু তোর হাত পা এরকম সাদা সাদা হয়ে গেছে কেন রে? মনে হচ্ছে জলে থেকে থেকে হাজা হয়েছে। এই শীতের মধ্যে এভাবে অযত্ন করিস না, তোর হাত পায়ের স্কিন তো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। আর বলিস না ছবি, আমি মোটেই ভালো নেই। আমার বাবা মা এত বড় একটা সংসারে আমাকে বিয়ে দিয়েছে যে প্রত্যেকদিন 10 জনের জামা কাপড় ধুয়ে ধুয়ে আমার হাত পা এরকম সাদা সাদা হয়ে যাচ্ছে। আর শীতটাও তো জাঁকিয়ে পড়েছে। এই শীতের মধ্যে জামা কাপড় ধুতে ভালো লাগে বল? তার উপর আমাকে ওয়াশিং মেশিন পর্যন্ত ব্যবহার করতে দেয় না। এটা আবার কেমন কথা? এখনকার দিনে সবাই তো ওয়াশিং মেশিনেই জামা কাপড় কাচে। আর শীতের মধ্যে জল ঘেটে জামা কাপড় পরিষ্কার করার কোনো মানেই হয় না। তার থেকে বড় কথা, তোদের বাথরুমে গিজার লাগানো নেই? যদি গিজার লাগানো না থাকে তাহলে গিজারটা লাগিয়ে নে, আর তারপর গরম গরম জলে জামা কাপড় কাচবি, হাত পা ঠিক থাকবে। ছবির মুখে এরকম কথা শুনে প্রিয়াঙ্কার খুবই ভালো লাগে। তাই সেদিন সে খুবই আনন্দিত হয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে এসে প্রিয়াঙ্কা যখন আকাশকে বাথরুমে গিজার লাগানোর কথা বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যখন ঠান্ডা জলে জামা কাপড় ধুতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি তোমার জন্য গিজার বসিয়ে দেবো। আর গিজার থাকলে তুমি গরম জলে জামা কাপড় ধুতে পারবে, আর সেই জলে স্নান পর্যন্তও করতে পারবে, বুঝেছো? হ্যাঁ আকাশ, কারণ এই ঠান্ডা জলে আমি আর কোনো কাজ করতে পারছি না। এই ঠান্ডা জলে জামা কাপড় ধুতে ধুতে আর স্নান করতে গিয়ে আমার শরীর খারাপ করছে। তাই তুমি কালকেই গিজার বসিয়ে দাও। আমি কালকে অফিস থেকে আসার সময় গিজার কিনে নিয়ে আসবো, তারপর বাথরুমে গিজার বসিয়ে দেবো। তুমি একদম চিন্তা করো না। আকাশের কথা শুনে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়। আর পরের দিন অফিস থেকে ফেরার সময় আকাশ নতুন গিজার নিয়ে বাড়িতে আসে। আর এবার বাথরুমে গিজার বসানো হয়ে গেলে প্রিয়াঙ্কার সঙ্গে সঙ্গে বাড়ির সকলেই প্রচন্ড পরিমাণে আনন্দিত হয়, কারণ তারা এবার গিজারের গরম জলে স্নান করতে পারবে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাথরুমে গিয়ে গিজারের জলে স্নান করে নেব। আমাদের আর সকালবেলা উঠে স্নান করার কোনো সমস্যা থাকলো না। শীতের মধ্যে গরম গরম জলে স্নান করতে ভালো লাগবে। ঠিকই বলেছিস কমলা, তুই আর আমি সবার আগে স্নান করে নেব। আর তারপর আমার মেয়েদেরকেও বলবো স্নান করে নিতে, ঠিক আছে? আর তারপর বাড়ির পুরুষরা একে একে স্নান করবে। কিন্তু পরের দিন সকালবেলা প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ে। আর সে যখন বাথরুমে স্নান করতে যাবে, তখন সে দেখে যে বাথরুম আগে থেকেই বন্ধ আছে, কারণ তার শাশুড়ি মা তখন গিজারের জল ব্যবহার করে স্নান করতে ব্যস্ত। কিছুক্ষণের মধ্যে শাশুড়ি মায়ের স্নান করা হয়ে গেলে সে তার বাসি শাড়ি ধোয়ার জন্য প্রিয়াঙ্কার হাতে দিয়ে চলে যায়। এভাবে একে একে তার শ্বশুরবাড়ির 10 জন সদস্য পরপর বাথরুমে ঢুকে গিজারের জলে স্নান করে। আর সবাই নিজেদের নোংরা বাসি জামা কাপড় প্রিয়াঙ্কাকে কাচতে দিয়ে চলে যায়। এ তো আমার ভারী জ্বালা হলো। আমার বর বাথরুমে গিজার লাগিয়েছে, কোথায় আমি একটু শান্তিতে স্নান করব আর পরিষ্কার করে জামা কাপড় ধোবো, সেটা আমার কপালে জুটছে না। এই বলে প্রিয়াঙ্কা আবার জামা কাপড়গুলো নিয়ে বাথরুমে ঢোকে। আর সে যখন গিজারের কল খোলে, তখন সে দেখে যে গিজার থেকে এক ফোঁটাও জল পড়ছে না, যার ফলে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে রেগে যায়, কারণ তার শ্বশুরবাড়ির সদস্যরা এত পরিমাণে গরম জল ব্যবহার করে যে একদিনেই তারা সেই গিজার নষ্ট করে দেয়, যার ফলে প্রিয়াঙ্কাকে আবার ঠান্ডা জলে জামা কাপড় ধুয়ে পরিষ্কার করতে হয়। এর ফলে রাত্রিবেলা যখন আকাশ বাড়িতে ফিরে আসে, তখন প্রিয়াঙ্কা আকাশের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। তোমরা কি ইচ্ছা করে আমার উপর অত্যাচার করবে বলে ঠিক করেছো? তুমি কালকেই তো গিজারটা লাগালে, আর আজকে দুপুরের মধ্যেই দেখো গিজারটা খারাপ হয়ে গেছে, আর আমাকে আবার ঠান্ডা জলে স্নান করতে হয়েছে। আবার একা হাতে ঠান্ডা জলে 10 জনের জামা কাপড় কাচতে হয়েছে। আমি আর কিছুতেই এই শ্বশুর বাড়িতে থাকতে পারবো না, অনেক হয়েছে, আর নয়। দেখো, আমাদের এত বড় বাড়িতে একটাই বাথরুম, সুতরাং সেখানে গিজার লাগালে আর সেই গিজার সবাই ব্যবহার করবে, এটা স্বাভাবিকই। তাই গিজারটা যদি খারাপ হয়ে যায় আমার তো কিছু করার নেই। তাই তুমি প্লিজ শুধু শুধু আমার উপর চিৎকার করো না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমাদেরকে কিভাবে জব্দ করতে হবে, কারণ এই শীতের মধ্যে আমি তোমাদেরকে যদি জব্দ করতে না পারি, তাহলে আমাকে ঠান্ডা জলে জামা কাপড় ধুয়ে ধুয়ে মৃত্যুবরণ করতে হবে।
এভাবেই দেখতে দেখতে 2 দিন কাটে। আর হঠাৎ করে একদিন প্রিয়াঙ্কা নিজের ব্যাগপত্র গোছাতে শুরু করে, আর যা দেখে তার পরিবারের সবাই অবাক হয়। কি ব্যাপার বৌদি, সকাল থেকে দেখছি বাথরুমের বাইরে এক পাহাড় সমান জামা কাপড় জমানো আছে, ওখানে কিন্তু আমার একটা 1 পিসও রাখা আছে। তুমি জামা কাপড়গুলো আজকে পরিষ্কার করনি কেন? আর তুমি এরকম ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? না শালিনী, আমি আজকে কারোর জামা কাপড় ধুয়ে পরিষ্কার করতে পারবো না, কারণ আমার বান্ধবীর বিয়ে, তাই আমি আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি। ওর বিয়ের দায়িত্ব পুরোপুরি আমার ঘাড়ের উপর এসে পড়েছে, কারণ ওর মা নেই, তাই এই কদিন এখন আমাকে ওদের বাড়িতেই থাকতে হবে। আমি চললাম, তোমরা কিছুদিনের জন্য নিজেদের জামা কাপড় নিজেরা পরিষ্কার করে নিও। এই বলে প্রিয়াঙ্কা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর যার ফলে তার পরিবারের সকলেই ভীষণ পরিমাণে সমস্যায় পড়ে, কারণ কেউ শীতের মধ্যে জলে হাত দিয়ে জামা কাপড় কাচতে চায় না। কমলা দেবী এবং বন্দনা দেবী যখন স্নান করতে যায়, তখন তারা তাদের বাসি জামা কাপড় তাদের মেয়েদেরকে ধুয়ে দেওয়ার কথা বলে। তোমরা কি পাগল হয়ে গেছো? আমরা এই শীতের মধ্যে তোমাদের বাসি জামা কাপড় ধোবো? কোনো মতেই সম্ভব নয়। বাড়িতে ওয়াশিং মেশিন আছে, জামা কাপড় ধুয়ে নাও, কারণ এই শীতের মধ্যে ঠান্ডা জলে জামা কাপড় ধুলে আমাদের হাত বরফ হয়ে যাবে। কোনো ওয়াশিং মেশিনে জামা কাপড় ধোয়া হবে না। তোরাই তো বলিস যে ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুলে জামা কাপড় নষ্ট হয়ে যায়, তাই ওয়াশিং মেশিনে আমরা কোনো জামা কাপড় ধোবো না। এই বয়সে তোদের একটু জামা কাপড় ধুয়ে দিতে বলছি, তাতে তোরা এভাবে আমাদেরকে কথা শোনাচ্ছিস? হ্যাঁ শোনাচ্ছি, আর তোমাদের তো আহামরি কিছু বয়স হয়নি যে তোমরা নিজেদের জামা কাপড় নিজেরা ধুতে পারবে না। আর আমরা তো শুধুমাত্র বৌদিকে ওয়াশিং মেশিন ব্যবহার করতে দিইনি, কারণ বৌদির 2 হাত থাকতে বৌদি ওয়াশিং মেশিন কি করতে ব্যবহার করবে? আর এখন যখন বৌদি ঘুরতেই গেছে, তাহলে এখন ওয়াশিং মেশিনই আমাদেরকে জামা কাপড় কাচতে হবে। এই বলে শালিনী এবং তার বোনেরা ঘরে চলে যায়, যার ফলে কমলা দেবী এবং বন্দনা দেবী যখন ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুয়ে পরিষ্কার করতে যায়, তখনই তারা দেখে যে সেই মেশিন বন্ধ হয়ে পড়ে আছে, কারণ এতদিন ধরে ওয়াশিং মেশিন ব্যবহার না করার ফলে সেটা পুরোপুরিভাবে খারাপ হয়ে যায়। এই পরিস্থিতিতে তাদের দুজনকে এবার পুরো বাড়ির জামা কাপড় ঠান্ডা জলে ধুয়ে পরিষ্কার করতে হয়, যার ফলে তাদের প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে অবস্থা খারাপ হয়ে যায়। আর এমন সময় কমলা দেবী এবং বন্দনা দেবী দুজনে মিলে প্রিয়াঙ্কাকে ফোন করে। কি ব্যাপার বৌমা, 4 দিন হয়ে গেল, তুমি এখনো বাড়িতে ফিরে এলে না কেন? এখনো কি বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষ হয়নি? না কাকিমা, আরো 1 সপ্তাহ পর আমি বাড়িতে ফিরবো, কারণ বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেলেও বৌভাতের অনুষ্ঠান বাকি আছে, আর আমাকে তাই এখন এখানেই থাকতে হবে। আপনারা কিছু মনে করবেন না। এই বলে প্রিয়াঙ্কা ফোন রেখে দেয়, আর প্রিয়াঙ্কার কথা শুনে তার পরিবারের সকলে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এভাবেই দেখতে দেখতে শীতের মধ্যে আরো কিছুদিন কাটে, কিন্তু ইতিমধ্যেই পরিবারের 10 জন সদস্যদের মধ্যে জামা কাপড় পরিষ্কার করা নিয়ে তুমুল অশান্তির সৃষ্টি হয়, কারণ তাদের মধ্যে কেউ জামা কাপড় পরিষ্কার করতে চায় না। তারা নিজেদের জামা কাপড় কাচার দায়িত্ব অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, আর যার ফলে বাড়িতে প্রত্যেকদিন ঝগড়া অশান্তি লেগেই থাকে। যার ফলে এখন তারা বুঝতে পারে শীতকালে প্রিয়াঙ্কা কতটা কষ্ট করে সবার জামা কাপড় কাচে। প্রত্যেকদিন জামা কাপড় ভালো করে পরিষ্কার করা হচ্ছে না, নোংরা শার্ট পরে অফিসে যেতে হচ্ছে। এখন বুঝতে পারছি প্রিয়াঙ্কা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল, আর ওর এই শীতের মধ্যে জামা কাপড় পরিষ্কার করতে খুব কষ্টও হয়েছে, তাই আমি নিজে গিয়ে ওকে ফিরিয়ে নিয়ে আসবো। আমি জানি ও রাগ করে ওখানে গিয়ে বসে আছে। আকাশের কথা শুনে সবাই নিজেদের ভুল বুঝতে পারে, তাই তারা তখনই সবাই মিলে প্রিয়াঙ্কার কাছে যায় আর তার কাছে হাত জোড় করে ক্ষমা চায়। তারা সবাই মিলে প্রিয়াঙ্কাকে বাড়িতেও ফিরিয়ে নিয়ে আসে, আর পরের দিনে বাথরুমের গিজার সারিয়ে দেওয়া হয়, এমনকি তারা বাড়িতে নতুন ওয়াশিং মেশিন পর্যন্ত কিনে নিয়ে আসে, যার ফলে প্রিয়াঙ্কাকে কষ্ট করে ঠান্ডা জলে জামা কাপড় ধুতে হয় না। এখন সে ওয়াশিং মেশিন ব্যবহার করে সহজেই জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে। চন্দন তার বাবা হরিশ্চন্দ্র বাবু এবং মা মধুলিকা দেবীর সঙ্গে বাস করত। চন্দনের বয়স 25 বছর হলেও তার উচ্চতা ছিল একজন 10 বছরের বাচ্চাদের মতো। তার হাইট শটের জন্য অনেকেই তাকে বাচ্চা ভেবে ভুল করে বসতো। চন্দনের শারীরিক গঠনগত সমস্যা থাকলেও চন্দন একটা ভালো চাকরি করত। তাকে সবাই বেটে খাটো বলে রাগাতো, কিন্তু চন্দন সকলকেই উপেক্ষা করে চলতো। কেউ তাকে রাগানোর চেষ্টা করলে সে সহজে রাগ করত না। চন্দন তার মাকে খুবই ভালোবাসতো, তাই সে সংসারের কাজে তার মাকে হেল্প করত। একদিন, বাবা চন্দন, আজকে আমার শরীরটা একটুও ভালো নেই, তুই একটু বাজার থেকে সবজিগুলো কিনে এনে দিবি বাবা? হ্যাঁ মা, নিশ্চয়ই। এরকম করে বলার কি আছে। আচ্ছা বলো এবার কি কি আনতে হবে।
চন্দন কয়েকটা ব্যাগ নিয়ে বাজার করার জন্য বেরিয়ে পড়ে। সে একটা সবজির দোকানে গিয়ে পটল নেবে বলে পটল বাছাই করতে শুরু করে। সবজিওয়ালা চন্দনকে পটলে হাত দিতে দেখে বলে, এই বাচ্চা, কি চাই তোর? হ্যাঁ, পটল নিয়ে ঘাটাঘাটি করছিস কেন? এটা কি তোর খেলনার জিনিস নাকি? তোর মা কোথায়? তুই একা একা কার সাথে বাজারে এসেছিস? হারিয়ে যাবি তো। আমি সবজি নিয়ে ঘাটাঘাটি করছি না, ওকে? আমি পটল কিনবো বলে ভালো ভালো পটলগুলো বাছাই করছিলাম। পটল কত করে কিলো দিচ্ছ সেটা আগে বলো। ওরে বাবা, এই বাচ্চাটা তো দেখছি ভালোই স্মার্ট। তুমি বাজার করতে পারবে না? যাও, তোমার বাবা অথবা মাকে নিয়ে এসো। আর তোমার কাছে টাকা আছে তো? ধুর বাবা, তখন থেকে আমাকে বাচ্চা বাচ্চা বলেই যাচ্ছেন। আমি বাচ্চা নই, আমার বয়স 25 বছর। আসলে আমার হাইটটা শর্ট, তাই আমাকে দেখে আপনার বাচ্চা মনে হচ্ছে। এবার বেশি না বকে 2 কেজি পটল দিন। আর হ্যাঁ, পটলের দামটা আগে বলুন। ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে বেটে, ওই জন্যই আমি বুঝতে পারিনি আসলে। যাক, তুমি কিছু মনে করো না বাবা, কেমন? আর কি কি লাগবে তোমার? উচ্ছে, পটল, মূলো, ঢেঁড়স, যা যা আছে সব নিতে পারো, কোনো অসুবিধা নেই। 5 কেজি আলু, 3 কেজি পেঁয়াজ, আর হচ্ছে। চন্দন বাজার থেকে প্রয়োজনীয় সমস্ত কিছু কিনে ফেলে। সমস্ত কেনাকাটা করে ব্যাগে রাখার পর তার ব্যাগগুলো খুব ভারী হয়ে যায়। ওরে বাবা, ব্যাগগুলো তো বেশ ভালোই ভারী হয়েছে। যাই, তাড়াতাড়ি করে বাড়ি যাই, অফিসে যেতে লেট হয়ে যাবে না হলে আবার। এই বলে চন্দন খুবই কষ্টে ভারী ব্যাগগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তার উচ্চতা কম হওয়ার জন্য ভারী ব্যাগ বহন করতে তার খুবই কষ্ট হচ্ছিল। ঠিক সেই সময় বাজার থেকে শ্রেয়া নামের একটি মেয়ে হেঁটে যাচ্ছিল। শ্রেয়া দেখতে খুবই কালো ছিল। সে তার বাবা মায়ের সঙ্গে পাশের গ্রামেই বাস করত। শ্রেয়া দেখতে কালো হলেও তার মনটা খুবই নরম ছিল। চন্দনকে ভারী ব্যাগ বহন করে নিয়ে যেতে দেখে শ্রেয়ার খুবই মায়া হয়। আহারে, বাচ্চাটার কত কষ্ট হচ্ছে। এর বাবা মা তো খুব নিষ্ঠুর। একে তো দেখে মনে হচ্ছে না এর বাবা মা আছে। বাবা মা কখনোই বাচ্চাদের এভাবে কষ্ট করতে দেবে না। মনে হচ্ছে ছেলেটা নিশ্চয়ই অনাথ। বাচ্চাটাকে দেখেই আমার মায়া হচ্ছে। আজকাল চাইল্ড লেবারের পরিমাণ এত বেড়ে গেছে। না, আমার মনে হচ্ছে বাচ্চাটিকে আমার সাহায্য করা উচিত। যতই যাই হোক, আমি অন্যায় মেনে নিতে পারবো না। এই বলে শ্রেয়া চন্দনের সামনে এসে দাঁড়ায়। এই যে বাবা, তোমার নাম কি? তুমি কোথায় থাকো? কেন, আপনি আমার ব্যাপারে জেনে কি করবেন? আমি তোমাকে হেল্প করতে চাই বাবু। তুমি এত ছোট বাচ্চা হয়ে এত কষ্ট করছো কেন? তোমাকে নিশ্চয়ই এই কাজটা করতে কেউ বাধ্য করেছে, তাই না? এত ছোট বাচ্চা এত ভারী ভারী ব্যাগ কি বহন করতে পারে নাকি? তুমি আমাকে তোমার ডিটেলসটা বলো, আমি তোমাকে হেল্প করব। শ্রেয়ার কথা শুনে চন্দন খুবই অবাক হয়। বুঝলাম, এই মেয়েটা আমাকে বাচ্চা মনে করেছে। দেখি তো আমাকে কি হেল্প করার কথা বলছে। আমার নাম চন্দন, আমি আমার বাবা মায়ের সঙ্গে থাকি। কিন্তু আপনি আমার কি হেল্প করবেন? তোমার নিজের বাবা মা তোমার উপর অত্যাচার করছে। ওরা কি জানে না 14 বছর বয়সের কম বাচ্চাদের দিয়ে কাজ করানো উচিত নয়? তুমি আমার সঙ্গে থানায় চলো, তোমার বাবা মায়ের বিরুদ্ধে কেস করব আমরা। নিজেরা বাড়িতে বসে এইটুকু বাচ্চাকে বাজার করতে পাঠাচ্ছে। শ্রেয়ার কথা শুনে চন্দন চুপ করে থাকতে পারে না। সে হো হো করে হেসে ওঠে। আপনি তো দেখছি একজন প্রতিবাদী মেয়ে। আসলে আপনার ভুল হচ্ছে, আমি বাচ্চা নই, আমি আপনার চেয়েও বড়। আমি 25 বছরের একজন যুবক ছেলে। আমার উচ্চতাটা অনেকটাই কম। এতদিনে আমাকে নিয়ে অনেকে অনেক কিছুই বলেছে, কিন্তু আজকে এই ব্যাপারটা আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে। শ্রেয়া চন্দনের কথা শুনে অবাক হয়ে যায়। কি, আপনার হাইট শর্ট? এ বাবা, এতক্ষণ আমি আপনাকে বাচ্চা মনে করে কি না কি বললাম, আর আপনি হাসছেন। আপনি তো খুব ভালো মানুষ। কেউ থাকলে রেগে গিয়ে আমাকে হয়তো মেরেই ফেলতো। প্লিজ, আপনি কিছু মনে করবেন না। আসলে আমি বুঝতে পারিনি। না না, কোনো অসুবিধা নেই, আমি কিছু মনে করিনি। আসলে বেটে হয়ে জন্মেছি তো, প্রত্যেক দিনই আমাকে নিয়ে কেউ না কেউ সমালোচনা করতেই থাকে। কিন্তু আপনি এটা না জেনেই করেছেন, সেটা আমি বুঝতে পেরেছি। জানেন, আপনার সঙ্গে আমার খুব মিল আছে। আপনার হাইট শর্ট বলে আপনি সমালোচনার মুখোমুখি হন, আর আমি দেখতে কালো বলে সবসময় আমাকে নিয়ে অনেকে অনেক কথাই বলে। কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলি না, জানেন, সবাইকে মুখের উপর উত্তর দিই। এভাবেই চন্দন ও শ্রেয়া একে অপরের দুঃখের কথা শেয়ার করতে থাকে। তারা বেশ কিছুক্ষণ কথা বলে এবং একে অপরের ফোন নাম্বার এক্সচেঞ্জ করে। কিছুদিনের মধ্যেই তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে ওঠে। মাঝে মধ্যে তারা দেখা করতেও শুরু করে। তারা দুজনে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, তখন তাদেরকে নিয়ে অনেকেই অনেক কথা বলতো। আগে তাদের দুজনকে আলাদা আলাদা করে সমালোচনা করা হতো, এখন তাদের দুজনকে একসঙ্গেই সমালোচনা করা হয়। কি দিনকাল এলো রে বাবা! মানুষের একটা পছন্দ বলে জিনিস থাকে না। মেয়েটা দেখতে যেমন কালো, ছেলেটা সেরকমই বেটে।
কি অদ্ভুত চাইনা দেখাচ্ছে এদেরকে। আরে ছেলেটা খাটো, মেয়েটা কালো। মেয়েটা কালো বলে হয়তো কাউকে পাচ্ছে না, আর ছেলেটা খাটো বলে হয়তো কোনো মেয়ে খুঁজে পাচ্ছে না। সেই জন্য এই দুজনের ভালো জমেছে। শ্রেয়া ও চন্দন সবাইকে উপেক্ষা করে একটা রেস্টুরেন্টে যায়। নাও, কি খাবে অর্ডার করো, বসে আছো কেন? ও, আমাকেই অর্ডার করতে হবে? ঠিক আছে, মেনু কার্ডটা দেখি কি খাওয়া চাই। তোমার পছন্দের কোনো খাবারের নাম বলো। আমার পছন্দের কথা ছাড়ো, আজকে তো আমি তোমার পছন্দের খাবার খাবো। ওকে ওকে, ঠিক আছে। এই যে ওয়েটার, একবার এদিকে শুনবেন, অর্ডারটা নিয়ে যান তো। হ্যাঁ ম্যাডাম, বলুন কি কি লাগবে আপনাদের? একটা পাস্তা, এক প্লেট চিকেন হাক্কা নুডলস, সাথে চিকেন মাঞ্চুরিয়ান দিয়ে দেবেন, আর হ্যাঁ, একটা রেশমি কাবাব দেবেন। ম্যাডাম, আপনি যে খাবারগুলো অর্ডার করলেন এগুলো একটু স্পাইসি হবে, মানে ভালোই স্পাইসি হবে। আপনার বাচ্চা ছেলে এই ঝাল খাবারগুলো খেতে পারবে না। আপনি আপনার ছেলের জন্য আলাদা করে আমাদের স্পেশাল স্যুপ অর্ডার করতে পারেন। ও হ্যালো, এটা বাচ্চা নয়, এটা আমার উডবি হাজবেন্ড। এনার হাইট শর্ট, বেশি না বকে বা চান। যা যা অর্ডার করা হলো সেগুলো নিয়ে আসুন। আই এম এক্সট্রিমলি সরি ম্যাডাম, ক্ষমা করবেন স্যার, আমি আপনাকে দেখে বুঝতে পারিনি যে আপনি খাঁটো। কিছু মনে করবেন না প্লিজ। এই কথা বলে ওয়েটার সেখান থেকে চলে যায়। চন্দন ওয়েটারের এমন কথাই কিছুই মনে করে না। সে মনে মনে খুশি হচ্ছিল এটা ভেবে যে শ্রেয়া তাকে উডবি হাজবেন্ড বলে সম্বোধন করেছে। আচ্ছা শ্রেয়া, একটু আগে যে বললে আমি তোমার উড বি হাজবেন্ড, ওটা কি সত্যি ছিল নাকি এমনি সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য বললে? এই কথাটা শুনে শ্রেয়া খুব লজ্জা পেয়ে যায়। না চন্দন, আমি তোমাকে খুব পছন্দ করি, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। কেন জানি আমারও মনে হয় তুমিও আমাকে পছন্দ করো। শ্রেয়ার কথা শুনে চন্দন আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সেই কয়েকদিনের মধ্যে শ্রেয়াকে বাড়িতে নিয়ে আসে। মা, এই যে এটা হলো শ্রেয়া, আমি তোমাকে এর কথাই বলেছিলাম, আমরা বিয়ে করতে চাই মা। চন্দনের মা মধুলিকা দেবী শ্রেয়াকে দেখে খুবই রেগে যায়। কি, তুই এমন একটা কালো মেয়েকে পছন্দ করলি? না, কিছুতেই না। এরকম একটা কালো মেয়ের সঙ্গে আমি তোর বিয়ে কখনোই দেব না। মা, কালো তাতে কি হয়েছে? আমিও তো খাঁটো। আমি বেটে বলে শ্রেয়া তো আমাকে কখনো কিছু বলেনি। ও যেমন কালো, আমার তাতে কোনো অসুবিধা নেই, তেমনি আমি খাঁটো, ওরও তাতে কোনো অসুবিধা নেই, বুঝেছো? তুই খাটো তাতে কি হয়েছে? তুই তো দেখতে খারাপ না। এত ফর্সা, সুন্দর দেখতে, শিক্ষিত ছেলে, ভালো চাকরি করিস। তুই এর চেয়ে ভালো দেখতে বউ পাবি। তুই একে ছেড়ে দে, আমি অন্য মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব। মধুলিকা দেবীর মুখে এমন কথা শুনে শ্রেয়ার খুবই খারাপ লাগে। শ্রেয়া কিছু না বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। চন্দন তার মাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মা কিছুতেই শ্রেয়াকে মেনে নেয় না। তাই বাধ্য হয়ে একদিন চন্দন কাউকে কিছু না জানিয়ে শ্রেয়াকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। শ্রেয়াকে দেখে তার মা খুবই রেগে যায়। প্রথম দিন থেকে শ্রেয়ার উপর তার শাশুড়ি মা খুবই অত্যাচার করতে শুরু করে। তোকে আমি এই বাড়ির বউ বলে কোনোদিনই মেনে নিতে পারবো না। তুই আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছিস। কালো মানুষদের আমার পছন্দ না। তোকে এই বাড়িতে থাকতে হলে চাকরির মতো করেই থাকতে হবে। মা, আপনি আমার সঙ্গে এমন কেন করেন? আমি কালো তাতে কি হয়েছে? আপনার ছেলের তো এতে কোনো অসুবিধা নেই, তাহলে আপনি সবসময় কেন এমন করেন? আমার কি কোনো আত্মসম্মান বোধ নেই বলুন, যে আপনি আমাকে চাকরির মতো থাকতে বলছেন? এই, আমার মুখে মুখে কথা বলছিস? তোর সাহস তো কম না। এই বলে মধুলিকা দেবী শ্রেয়াকে খুব মারধর করে। এরকম ভাবেই সে কারণে অকারণে সবসময় শ্রেয়াকে মারধর করত। এরকম ভাবে বেশ কয়েকদিন কেটে যায়। দিনের পর দিন মধুলিকা দেবীর অত্যাচার বেড়েই চলেছিল। একদিন সহ্য করতে না পেরে শ্রেয়া তার বাবা মাকে সেখানে ডাকে। আপনি কিন্তু আমার মেয়ের সঙ্গে খুবই অন্যায় করছেন। আমার মেয়ে কালো, আপনি তাই নিয়ে সবসময় ওকে কথা শোনাচ্ছেন, কিন্তু আপনার ছেলে যে খাটো, আপনি সেটা তো একবারও ভাবছেন না। এটা কেমন বিচার? আমরা চাইলেই কিন্তু চন্দনের সঙ্গে আমার মেয়েকে বিয়ে করতে বারণ করতাম, কিন্তু আমরা তা করিনি। হ্যাঁ, তা করবেন কেন? দেখছেন ছেলে ভালো চাকরি করে, মোটা টাকা ইনকাম করে, আর অমনি আপনাদের কালো মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিলেন। ছেলেদের হাইট, ফিগার এসব দেখা হয় না, শুধু ইনকাম দেখা হয়, ইনকাম। আচ্ছা, আপনি বুঝি আপনার ছেলের জন্য রূপসুন্দরীকে খুঁজে বের করতেন? ঠিক আছে, আপনি আপনার ছেলের জন্য একটা সুন্দর শিক্ষিত মেয়ে খুঁজে দেখান। আপনি যদি পেয়ে যান, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। আপনি আপনার ছেলের দ্বিতীয় বিয়ে দিতে পারবেন। আচ্ছা, একটা কথা হঠাৎ করে আমার মাথায় এলো। আপনার হাজবেন্ডও তো খুব কালো। আপনি কি আপনার হাজবেন্ডের টাকা দেখে ওনাকে ফাঁসিয়ে বিয়ে করেছিলেন? কার সঙ্গে কার বিয়ে হবে এটা উপরওয়ালা ঠিক করে দেয়।
এটা আপনার কিংবা আমার হাতে থাকে না। মা, আমি সারা জীবন লোকের কাছে হাসির পাত্র হয়ে জীবন কাটিয়েছি। আমি তো জানতাম তুমি আমার কষ্টটা খুব ভালো মতোই বোঝো, কিন্তু আমি ভুল ছিলাম। সেরকম হলে তুমি কখনোই শ্রেয়াকে ওর কালো রঙের জন্য অপমানিত করতে না। মধুলিকা দেবী তার ভুলের জন্য লজ্জিত হয়ে পড়ে। সে হাত জোড় করে সকলের কাছে ক্ষমা চায়। সবাই তাকে ক্ষমা করে দেয়। শেষ পর্যন্ত মধুলিকা দেবী শ্রেয়াকে মন থেকে মেনে নেয় এবং সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।